সচিবালয়ে ইতিহাসে প্রথমবারের মতো যে মোটামুটি ভয়ঙ্কর একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, তার তদন্ত কমিটির একটি প্রতিবেদন আমরা পেলাম, আমাদের সামনে উপস্থাপন করা হলো। খুব ভালো কথা। কিন্তু তদন্ত কমিটি তার প্রতিবেদনে যা উল্লেখ করেছে তা কি মানুষ বিশ্বাস করেছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে? সেখানে বলা হয়েছে যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, এটি হতেই পারে এবং যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে মোটামুটি প্রাথমিকভাবে এটিই ধরে নেওয়া হয়। কিন্তু কতগুলো রহস্যজনক প্রশ্ন তো আমাদের সামনে উপস্থাপিত হলো, সেই প্রশ্নগুলোর সমাধান কি মেলে? তদন্ত কমিটি যে রিপোর্টটি দিল এবং একই সাথে একাধিক স্থান থেকে একই সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত, সেটির একটি ব্যাখ্যা তদন্ত কমিটি দিয়েছে। কিন্তু মানুষ কেন আস্থা রাখতে পারছে না? তার কারণ মানুষের মনে খুবই যৌক্তিক কতগুলো প্রশ্ন এখনো পর্যন্ত রয়ে গেছে। এবং এই প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি নিজেও একটি সংবাদ সম্মেলন করলেন, সেখানে এই প্রতিবেদন তুলে ধরা হলো এবং যে একটি বিস্ময়কর কুকুর আমরা সচিবালয়ের সেখানে ছিল জানতে পারলাম অগ্নিকাণ্ডের সময়, সেই কুকুর সম্পর্কে তিনি মন্তব্য করেছেন যে আমরা একটি ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ রিলিজ করছি, কুকুর সম্পর্কে প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তা আমরা সেই ভিডিও ফুটেজটি দেখলাম, জাতির সামনে উপস্থাপন করা হলো। কি দেখলাম আমরা ওই ফুটেজে? আমি যদি খুব নির্দিষ্টভাবে প্রথম আলো যে ফুটেজটি রিলিজ করেছে, বা একই ধরনের ফুটেজ তো সবাইকে দেওয়া হয়েছে, এখন কেউ একটু বেশি দেখিয়েছে, কেউ কম দেখিয়েছে, এই জন্য আমি নির্দিষ্ট করে বললাম প্রথম আলোর ইউটিউব চ্যানেলে যে ফুটেজটি দেখানো হয়েছে, সেখানকার 36 সেকেন্ডে হঠাৎ করে দেখবেন যে ওই করিডোরের, সচিবালয়ের 7 নম্বর ভবনের করিডোরের একাধিক তলাতেই তো আগুন ধরেছে। তো ওই করিডোরের একেবারে শেষ প্রান্তে হঠাৎ করে একটি আলো জ্বলে উঠলো, আবার নিভে গেল। অত রাতে ওইখানে কে আলো জ্বাললো অথবা কে আলো নেভালো, নতুন করে প্রশ্নের তৈরি হয়েছে। অন্তত আমার কাছে মনে হয়েছে একটা কুকুর বসা ছিল চেয়ারে, সেই কুকুরটা উঠে ডান পাশের কোনো এক দরজার ভেতরে, দরজা খোলা ছিল না বাইরে ছিল, মানে বন্ধ ছিল জানি না, দরজার ভেতরে বা বক্সের ভেতরে ঢুকলো আর আগুন লাগলো। এইটুকু তো বোঝা গেল। তাহলে কুকুরই কি আগুন ধরিয়ে দিল? এই কুকুরটি কোত্থেকে আসলো, কিভাবে আসলো? এবং এই যে ভিডিও ফুটেজটি রিলিজ করা হলো, কতক্ষণের ভিডিও ফুটেজ? আমরা তো টানা ভিডিও ফুটেজ চাই, যে ওই দিন ওই জায়গাতে একটা 53 মিনিট বা 36 মিনিট যাই হোক না কেন, যখন আগুন ধরেছে তার মিনিমাম আধা ঘন্টা আগে থেকে আধা ঘন্টা পর পর্যন্ত কি হচ্ছিল। এখন মাঝখানে অল্প একটু ফুটেজ দিয়ে বা অন্য জায়গা থেকে আরো একটু ভিডিও ফুটেজ থেকে জোড়া লাগিয়ে দিয়ে সেটা যদি উপস্থাপন করা হয় জাতির সামনে, সেটা কি গ্রহণযোগ্য হবে? খুব স্বাভাবিকভাবে অনেক ধরনের বড় প্রশ্ন ওঠে। আচ্ছা, সেখানকার যে 2 শতাধিক নিরাপত্তা কর্মী ছিলেন, তাদের বিষয়ে কি বলা হলো? কিছু তো বলা হয়নি, যদিও এটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন। এই জন্য এই প্রশ্নগুলো এখনো রয়ে গেছে। এবং বিশেষ করে ওই ভবনের ফায়ার অ্যালার্ম, ফায়ার নজল, এইগুলো কেন নষ্ট ছিল? সবচেয়ে বড় কথা, ওই ভবন তো নয়, সচিবালয়ের ভিতরে যে আলাদা ফায়ার ব্রিগেডের ইউনিট থাকে, নিজস্ব ইউনিট ফায়ার ব্রিগেডের ব্যবস্থাপনা রয়েছে, সেই ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন বা ফায়ার সদস্যরা, তারা কেন অনেক দেরিতে এই খবরটি পেল অগ্নিকাণ্ডের? আরো অনেক প্রশ্ন। বরং সবকিছু ছাড়িয়ে যদি একটি প্রশ্নই আপাতত তুলি, যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো বা যেদিন ঘটলো, শোনার সঙ্গে সঙ্গেই উত্তরবঙ্গের কয়েকটি জেলা সফরে থাকাকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ কেন সবার আগে বলে ফেললেন এই ঘটনা ফ্যাসিবাদের দোসররা ঘটিয়েছে? এখন আসিফ মাহমুদ কি বলবেন? শুধু আসিফ মাহমুদ নন, সরকারের অন্য উপদেষ্টাও এই ধরনের মন্তব্য করেছেন। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এই সুরে সুর মিলিয়েছেন। তাহলে এখন তাদের এই বক্তব্যের মাধ্যমে কি প্রমাণিত হবে? আওয়ামী লীগ যে কোনো ধরনের ষড়যন্ত্র করছে না 5 আগস্টের পর থেকে, সে কথা আমি কখনোই বলি না। অবশ্যই নানান মাত্রায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, কিন্তু অন্তত এটুকু আমরা নিশ্চিত যে সচিবালয়ে, এটা আমরা ধারণা করে বলতে পারি, সচিবালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত ছিল না। এটা বিশ্বাসের জায়গা থেকে বলছি। নানান ধরনের যে
কোশ্চেনগুলা, যে প্রশ্নগুলা, সেগুলোকে সামনে এনে মনে হয় না যে অন্তত এইখানে আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করেছে। তারপরে ষড়যন্ত্রের কথা তো বলেছে উপদেষ্টারা, তারা এখন কি বলবেন, কেন আগে থেকে মন্তব্য করলেন? এবং আরো বড় প্রশ্ন যেটি সন্দেহ জাগায়, সেই আসিফ মাহমুদী সরকারের অন্যতম উপদেষ্টা, তিনি বলে ফেললেন সংবাদ সম্মেলনে, ওই ভবনে আরো এক যে ছাত্র উপদেষ্টা রয়েছেন, ছাত্র প্রতিনিধিদের, নাহিদ ইসলাম, তার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে, এবং আসিফ মাহমুদ বললেন যে তাদের এই দুই মন্ত্রণালয়, অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নথিপত্র অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক বেশি পুড়ে গেছে। কেন পুড়ে গেছে? দুর্নীতিবাজদের বিরুদ্ধে অনেক বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি প্রমাণ পাওয়া গেছে এই দুই মন্ত্রণালয়ে, এই জন্য এখানের কাগজপত্র, নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে সমীকরণ মেলানো, এখন তারা কি সমীকরণ মেলাবেন? মজার কথা হচ্ছে, তদন্ত কমিটির সদস্যদের কেউ কেউ এই মন্তব্য করেছেন নথিপত্র তেমন একটা পড়েনি। তাহলে তদন্ত কমিটির কোন কথাকে আমরা গ্রহণ করব আর সরকার গ্রহণ করবে? রহস্য বরঞ্চ বেড়েছে, কমেনি। তদন্তে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেয়ে প্রশ্নের পরিমাণ সাধারণ মানুষের মনে আরো বেড়েছে, এটাই বাস্তবতা। এবং দেখুন না, বিভিন্ন রিপোর্টে যেই কমেন্ট বক্সগুলো রয়েছে অনলাইন পত্রিকাগুলোর, সেখানে মানুষ কি বলছে না, আমি বলছি না মানুষের এই কথাগুলো ধরে নিতে হবে, কিন্তু প্রশ্নগুলো যে কয়টি আপাতত তুললাম সবকটাই ভ্যালিড কোশ্চেন কিনা স্পষ্টভাবে, মোটামুটি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং দেশে এই মুহূর্তে যে প্রশাসনিক এবং রাজনৈতিক নানান বিশৃঙ্খলা চলছে, তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সরকারের কোনো বিকল্প নেই। এবং এ কথা তো সত্য যে বর্তমান সরকারের শক্তি হচ্ছে সেনাবাহিনী, সেনাবাহিনীর সমর্থনের উপরেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার টিকে রয়েছে। সেই জায়গা থেকে সেনাপ্রধান যখন এমন মন্তব্য করেন, সেক্ষেত্রে আমাদের প্রধান উপদেষ্টা কিংবা সরকার আসলে কি করবে? এবং এটিতে স্পষ্ট যে সরকারের পক্ষ থেকে নির্বাচন বিলম্বিত করার নানান ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে নানান অজুহাতে। আমরা বরং জেনারেল ওয়াকরুজ্জামান কি বলেছেন সেটা আমরা একটু জেনে আসি, তারপরে না হয় ছোট করে আরেকটু বিশ্লেষণ করা যাবে। প্রথম আলোর একটি সাক্ষাৎকারে প্রশ্ন ছিল সেনা প্রধানের কাছে, প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনে একটি সময়সীমা দিয়েছেন, এ বিষয়ে কিছু বলবেন। আমরা জানি প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে 16 ডিসেম্বর বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন যে 2025-এর শেষার্ধে বা 2026-এর প্রথমার্ধে নির্বাচন হতে পারে, অর্থাৎ প্রথমার্ধ বলতে আমরা 4 ভাগ করলে মার্চ বোঝাতে পারে। এবং সেই জায়গা থেকে সেনা প্রধান বলছেন দেশবাসী অবশ্যই একটি ভালো নির্বাচন চাই, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়, আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। এবং আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানও নিশ্চয়ই গত কয়েক মাস আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়ার এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে, বা নির্বাচন দেওয়া উচিত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার জন্য। এবং সেই 18 মাসের সঙ্গে কিন্তু মিলে যায় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন, এবং সেই জায়গা থেকে তো অবশ্যই তিনি সেটিকে সমর্থন করবেন। এবং তিনি নিজেও ধরে নিয়েছেন প্রধান উপদেষ্টার সময়সীমা নিয়ে যে নানান ধরনের গুঞ্জন চলছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব আবার বললেন যে জুনের মধ্যে নির্বাচন হতে পারে 2026-এর, সেটা নিয়ে নানান ধরনের ধূম্রজাল। কিন্তু বোঝা যাচ্ছে সেনাবাহিনীও প্রধান উপদেষ্টার যে সময়সীমা সেটিকে সর্বোচ্চ 2026-এর মার্চ পর্যন্ত সম্ভবত ধরে নিচ্ছেন, তার কারণ জুনের দিকে তো বর্ষাকাল, সেই সময় বাংলাদেশে কখনোই নির্বাচন হয়নি। এর পরবর্তী তার কাছে প্রশ্ন ছিল যে গত 15 বছর প্রশাসন, পুলিশ, বিচার ও ব্যবসা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে, এটাকে একটা স্বাভাবিক জায়গা আনতে তো সময় লাগবে। জেনারেল ওয়াকার বলছেন এটার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে, রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, রাজনীতি ছাড়া এবং রাজনৈতিক সরকার ছাড়া এটি সম্ভব নয়। এই কথাই তো দেশের প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হচ্ছে। মুষ্টিমেয় কিছু সংখ্যক মানুষ বাদে যাদের বিশেষ উদ্দেশ্য রয়েছে, যারা বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ছাত্র সমন্বয়কদের যে নানান ধরনের অবাস্তব দাবি সেইগুলোকে সমর্থন করছেন, যারা শুধুমাত্র তারা ছাড়া আর সবাই বুঝতে পারছে, সেনাবাহিনীও সেটি উপলব্ধি করতে পারছে। কেউ কেউ বলতে পারেন যে এটি হয়তো কথার কথা বলছেন সেনা প্রধান, কথার কথা হলেও বিষয়টি আসলে কোথায় আমি আমার আলোচনার শেষ পর্যায়ে বলবো, মন্তব্য করব। প্রশ্ন ছিল তার কাছে, গত 5 দশকে আমাদের রাজনৈতিক দলগুলো তো অনেক কিছুই করতে পারেনি, তাদের ব্যর্থতার জন্যই তো বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। এটাও সত্য কথা, প্রথম আলো যে প্রশ্নটি করেছে এটি অস্বীকার করার কোনো কায়দা নাই।
জেনারেল ওয়াকারুজ্জামান সোজা সাপটা উত্তর দিয়েছেন, অতীত হয়নি ঠিক, কিন্তু এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই কাজগুলো করতে পারি। অসাধারণ উত্তর দিয়েছেন তিনি। এবং রাজনৈতিক দলগুলোর সংস্কারের প্রতিশ্রুতি অতীতেও দিয়েছে, কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কথা রাখেনি। জেনারেল ওয়াকারুজ্জামান উত্তরে বলছেন যে তারা নিশ্চয় বুঝতে পারছেন এই সমস্যাগুলো প্রয়োজন, সংবিধান সংস্কারের বিষয়টি সামনে আসছে, বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা দরকার। এবং অভিজ্ঞতার আলোকে অনেকেই বুঝেছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন।